দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় সময়ের দাবি। রাজনীতিতে উত্থান পতন আছেই, ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে জনগণ। কিন্তু রাজনৈতিক পতনের পরেও জনগণের সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের কর্তব্য। সেই সাথে রাজনৈতিক সংগঠনগুলো নির্বাচনে হেরে যাওয়ার পরেও তাদের নীতি ও আদর্শের ভিত্তিতে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাওয়া, নতুন নতুন কর্মীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া এবং তাদের দেশের সাধারণ মানুষের সাথে পরিচিত করা এবং জনস্বার্থে জনগণের বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় থাকা, সরকারের দৃষ্টি আকর্ষণ করা রাজনৈতিক দল ও নেতাদের একটি প্রধান কাজ। নির্বাচনে জয়ী হলেও যেমন জনগণের পাশে থাকতে হয়, তেমনি পরাজয় হলেও জনগণের পাশে থাকতে হয়। সুখে দুঃখে জনগণ যেন বুঝতে পারেন যে এই দল ও নেতা জনগণের বন্ধু। একসময় বামপন্থীরা এই কাজটি খুব ভালো করে করতেন। কংগ্রেস দীর্ঘদিন এককভাবে এই দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজত্ব করেছে। গোটা দেশে কংগ্রেসের সাংগঠনিক শক্তি থাকলেও সব কিছু নিয়ন্ত্রণ হতো দিল্লি থেকে। দিল্লি থেকেই যে কোনো রাজ্যের নেতা বদল করে দেওয়া হতো। এইভাবে মাটির সাথে সম্পর্কহীন নেতারা অনেকেই নেতৃত্বে চলে আসতেন। তাছাড়া দীর্ঘদিন শুধু ক্ষমতাসীন দলের নেতা থেকে বিরোধী ভূমিকায় থাকা অনেকেই কাছেই অসহ্য হয়ে ওঠে। রাজ্যে রাজ্যে নেতারা অতিষ্ঠ হয়ে ওঠেন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য। এমন অবস্থায় আরএসএস তাদের সামনে লোভনীয় ডুব দিয়ে অনেক কংগ্রেস নেতাদের দলে টেনে নিতে সক্ষম হয়েছিল এবং নেতারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ত্রিপুরা রাজ্যে তো কংগ্রেসের সিংহভাগ নেতাই বিজেপিতে যোগ দিয়ে বিজেপিকে এ রাজ্যের ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন। কংগ্রেস যদি 2018 সালে এইভাবে সদলবলে সিংহভাগ বিজেপিতে যোগ না দিতেন, তাহলে বিজেপির পক্ষে ক্ষমতার স্বাদ পাওয়া এ রাজ্যে সম্ভব হতো না। বিগত প্রায় 6-7 বছরে কংগ্রেস এই রাজ্যের শহর গ্রাম সর্বত্র একটা বড় সংখ্যক কর্মীকে হারিয়েছে। কিন্তু গোটা রাজ্যে পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনা এবং নতুন করে যুবশক্তিকে সংগঠনে স্থান করে দেওয়ার কাজটি কতটা করতে পেরেছেন তা নেতারাই বলতে পারেন। জনগণের সামনে কিন্তু তা তেমনভাবে ফুটে উঠছে না। আর এটা অনেকটাই কঠিন, কারণ এলাকাভিত্তিক অনেক পুরনো নেতাই এখন গেরুয়া শিবিরে। তারা বন্দে মাতরম ধ্বনি যত সহজে দিতে পারছেন, ঠিক তেমনি জয় শ্রীরাম ধ্বনি দিতে কষ্ট হলেও চেষ্টা করছেন। ত্রিপুরায় বিরজিৎ বাবু সহ যারা কংগ্রেসকে ধরে রেখেই রাজনৈতিক ময়দানে রয়ে গিয়েছেন, তাদের কিন্তু সেইভাবে মূল্যায়ন করা হয়নি। বর্তমানে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস নেতৃত্ব এককভাবে লড়াই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোট থাকছে না। এই সিদ্ধান্তটা কতটা সঠিক হলো তা কিন্তু নির্বাচনের পরেই নেতারা বুঝতে পারবেন। তবে প্রাক্তন কংগ্রেস সভাপতির বিধানসভা কেন্দ্রের অধীন বেশ কিছু পঞ্চায়েতে কংগ্রেস এককভাবে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরাতে আর কোনো এলাকায় তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত লোকসভা নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে কেবলমাত্র প্রাক্তন কংগ্রেস সভাপতির নির্বাচনী কেন্দ্রেই বিজেপি দল প্রায় ৩,৫০০ ভোট কম পেয়েছে। কিন্তু এতে অবশ্যই বাম কংগ্রেসের একত্রিত ভোট ছিল। এরপরেও কিছু পঞ্চায়েত বরাবরই কংগ্রেসের জোট হলে অবশ্যই আশাতীত ফল লাভ করতে পারত বিরোধীরা। এবার অনেক আসনেই সম্ভাবনা সত্ত্বেও হয়তো অল্প ব্যবধানে হারের মুখ দেখতেই হবে। এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোট কতটা নিরাপদে হবে তা বলা মুশকিল, কারণ ইতিমধ্যেই শাসক দল ঘোষণা দিয়েছে বিরোধী শূন্য পঞ্চায়েতের। কিন্তু যেভাবে নেতাদের মধ্যে বিরোধ এবং ধস্তাধস্তি চলছে, এতে এরাও কি করবে বলা কঠিন। এইসব বিষয়ে আগাম কোনো কিছু বলা তখনই সম্ভব যখন গণতান্ত্রিক ব্যবস্থাটি সুস্থ থাকে। ব্রিটেনে একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তাই 14 বছর পর আবার লেবার পার্টি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে চলেছে। ব্রিটেনের নির্বাচনী প্রমাণ করে সেই দেশের নাগরিকরা কতটা গণতান্ত্রিক স্বাধীনতা ভোগ করেন। মোদিজির বন্ধু ঋষি মুনকের কনজারভেটিভ দল ক্ষমতা হারাচ্ছে, অর্থাৎ জনগণের পাশে থাকলে অবশ্যই একটু দেরিতে হলেও ক্ষমতায় ফিরে আসা কোনো কঠিন বিষয় নয়। এই দেশে কংগ্রেসের অবস্থান ধীরে ধীরে মজবুত হচ্ছে এবং এই বিষয়ে কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক বড় ভূমিকা রেখে চলেছেন।
তিনি যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যেও জনগণের পাশে থাকার চেষ্টা করছেন। যেমন জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর, যেখানে মহাভারতের ঘটনার দীর্ঘ কয়েক শতাব্দী পর আবার দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। আর অন্ধ ধৃতরাষ্ট্রের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে রইলেন। এই বস্ত্রহরণের পর যখন বিবাদমান দুই পক্ষ নিজেদের মধ্যে লড়াই চালিয়ে রাজ্যটাকে প্রায় উপদ্রুত করে তুলেছেন, সেই সময় ব্যর্থ প্রধানমন্ত্রী মাথা উঁচু করে বিভিন্ন পরমাণু শক্তিধর রাষ্ট্র সফর করছেন, কিন্তু নিজের দেশের একটি ছোট্ট রাজ্য মণিপুর যাওয়ার সাহস পাচ্ছেন না বা প্রয়োজন মনে করছেন না। তেমনি বড় রাজ্যে যখন কোনো বিভূতি প্রদর্শনকারী ভক্ত বাবার ধর্মসভায় যোগদান করে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়, তখনও রাহুল গান্ধী তাদের পাশে গিয়ে গ্রামে গ্রামে ক্ষতিগ্রস্ত আপনজনকে হারানো মানুষের পাশে থেকে তাদের সমবেদনা জানাতে ছুটে যান। মনে হচ্ছে রাহুল গান্ধী হয়তো বিশ্বগুরু বা বিশ্ব নেতা হওয়ার কোনো সুযোগ নেই, বা এই নিয়ে তিনিও কোনো আশা রাখেন না। কিন্তু দেশের মানুষ রাহুল গান্ধীকে যে তাদের মনের মণিকোটায় স্থান করে দিয়েছেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কংগ্রেসের প্রথম সারির কাণ্ড যে নেতারা এবার মাঠে নামার প্রয়োজন রয়েছে। প্রতিটি এলাকার সমমনোভাবাপন্ন ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে যদি ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে জনগণের দাবি আদায়ে লড়াই চালিয়ে যেতে পারেন, তাহলে কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল এই দেশে। তবে অন্তত আরও 1 দশক আঞ্চলিক মনোভাবাপন্ন দলগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। একা একা যুদ্ধ করা দিন শেষ, এই কথাটা মনে রেখেই চলতে হবে। এটা কিন্তু সময়ের দাবি। ত্রিপুরার নেতারা তা বুঝতে পারছেন না, আর কোনোদিন বুঝতে পারবেন বলেও মনে হচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর অবশ্যই এ রাজ্যের নেতারাও তা বুঝতে পারবেন। সময়ের দাবিকে মূল্য দিতে না জানলে অনেক নেতাই হারিয়ে যেতে পারেন বা সন্ন্যাস নিতে পারেন বলে মনে হচ্ছে। বিদ্যাজ্যোতি শিক্ষকদের উপর দায় চাপানো সরকার। সরকারি পরিকল্পনায় গলদের কারণে বিদ্যাজ্যোতির খারাপ ফলাফল হলেও শেষ পর্যন্ত সেই খারাপ ফলের দায়ভার এসে শিক্ষকদের ঘাড়েই চাপল। অন্তত শিক্ষা দপ্তর থেকে শিক্ষকদের উদ্দেশ্যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে এই বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে। সোমবার সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেছেন শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন চন্দ্র শর্মা। স্কুলে যেমন ছাত্রছাত্রীদের ক্লাস ওয়ার্ক করে নিয়ে যেতে হয়, শিক্ষক শিক্ষিকাদের জন্য অনেকটা তেমনই ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের ওই নির্দেশিকায় শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে ডায়েরি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। প্রতিদিন তারা কি পড়াচ্ছেন কিংবা কি নোট দিচ্ছেন, তারা সব কিছুই লিখে রাখতে হবে ওই ডায়েরিতে। ওদের প্রধান শিক্ষক কিংবা টিচার ইনচার্জ প্রতি সপ্তাহে একবার এই ডায়েরি চেক করবেন। ছাত্রছাত্রীদের মতো শিক্ষক শিক্ষিকাদেরও ওই ডায়েরিতে প্রধান শিক্ষক কিংবা টিচার ইনচার্জ এর স্বাক্ষর সংগ্রহ করতে রাখতে হবে। এরপর বিদ্যালয়ের শিক্ষা পরিদর্শকরা স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের ওই ডায়েরি খতিয়ে দেখবেন। সোমবার ওই নির্দেশিকা জারির পরেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই একে শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা করার জন্য শিক্ষা দপ্তরের দুরভিসন্ধিমূলক আচরণ বলে মনে করছেন। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশের মতে বিদ্যাজ্যোতির খারাপ ফলাফলের জন্য মূলত দায়ী সরকারি পরিকল্পনার গলদ। বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে সিবিএসসির ধাঁচে পঠন পাঠন চালানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের কোনো ব্যবস্থাই করেনি শিক্ষা দপ্তর। অথচ এই প্রশিক্ষণের জন্য ঢালাও টাকা বরাদ্দ হয়েছে। বিগত বছরগুলিতে সিবিএসসির বিভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কেমন হবে তা পর্যালোচনা করার পাশাপাশি ক্লাসে সেই অনুযায়ী শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রস্তুত করার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি শিক্ষা দপ্তর। একই সঙ্গে বিদ্যাজ্যোতিতে ক্লাস নেওয়ার জন্য ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করার দরকার থাকলেও বাস্তবে সেই পথে হাঁটেনি শিক্ষা দপ্তর। বরং শহরের স্কুলগুলিতে এনে পুনর্বাসন দেওয়া হয়েছে নেতা মন্ত্রীর আত্মীয় পরিজনদের। শুধু তাই নয়, শিক্ষা দপ্তর থেকে উদ্ভট সব নির্দেশিকা জারির ফলে রাজ্যে আগামী দিনে শিক্ষার কাঠামোই প্রায় ভেঙে পড়তে চলেছে বলেও অভিমত প্রকাশ করেছেন অনেকে। যেভাবে একের পর এক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাতে ড্রপ আউটের সংখ্যাও বাড়বে বলেই আশঙ্কা উঠে এসেছে। পঞ্চায়েত ভোট ঘোষণা, আজ মনোনয়নে অশান্তির আশঙ্কা। ভোট গ্রহণ 8 আগস্ট, গণনা 12 আগস্ট।
বুধবার 10ই জুলাই রাজ্যের 30তম পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। বিকেল 4:30টায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন রাজ্য নির্বাচনী কমিশনার শরদিন্দু চৌধুরী।